তো তোমাদের এই ক্লাসের মধ্যে এই ভেক্টরের সেকেন্ড শিটের যে প্রবলেমগুলো সেগুলো দেখানো হয়েছে কিছু কিছু। এখন এই ভিডিওতে মূলত 1 3 5 6 8 10 14 এই কয়েকটা দেখানো হবে। প্রবলেম ক্যাটাগরি লব্ধি উপাংশ আয়তকার ভেক্টর ডট গুণন ক্রস গুণন। প্রবলেম নাম্বার 1 যেটা, এটা দেখো, যে একটা ডায়াগ্রাম দেওয়া ছিল, বলছে চিত্র অনুযায়ী ও বিন্দুস্থ, ওই যে ও বিন্দুস্থ স্থির বস্তুর উপর তিনটি বল প্রয়োগ করা হয়েছে। একটা হচ্ছে F1, একটা F2, একটা F3। বলছে ও এক্স বরাবর, এই ও এক্স বরাবর যেটা অর্থাৎ ধনাত্মক এক্স অক্ষ বরাবর ক্রিয়াশীল লব্ধি বলের মান কত, এটা গ। আর আরেকটা হচ্ছে বল প্রয়োগের ফলে বস্তু কণাটি কোন দিকে গতিশীল হবে। ঠিক আছে, তো আমরা দেখি এটা কিভাবে করা যায়। যে ঘতে যেটা চাইছে আসলে সেটা ওই লব্ধি বলটাই জানতে চাইছে আর কি, কারণ বল প্রয়োগের ফলে বস্তু কণাটি আসলে লব্ধি বলের দিকে গতিশীল হবে। ওকে, তাহলে আমরা করি। ফার্স্টে গ দেখি, বস্তু কণার উপর ও এক্স বরাবর অর্থাৎ এক্স অক্ষ বরাবর ক্রিয়াশীল লব্ধি বলের মান কত। তো ফার্স্টে দেখো ও এক্স বরাবর F1 এর উপাংশ। আমরা জানি ভেক্টর বিভাজন পদ্ধতিতে F1 এক্স অক্ষের সাথে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, কারণ এটার দিক আর এক্স অক্ষ একই দিকে, F1 এবং এক্স অক্ষ। F1 এর মান দেওয়া আছে 11 নিউটন। তাহলে আমরা এইভাবে জানি F1 θ1 যদি আমরা বলি, এই ক্রমজোরটা ভ্যালু হবে কি 11 নিউটন এবং 0 ডিগ্রি। একইভাবে F2 দেখো, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এই কোণটা উৎপন্ন করছে, এটা আসলে কি 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, কারণ এই পুরো কোণটা 180 ডিগ্রি, তার থেকে এই 60 ডিগ্রিটা বাদ যাবে। তার মানে এটা সমান হচ্ছে 120 ডিগ্রি। তো এটা হচ্ছে তাহলে F2, θ2 হচ্ছে আমার, এর মান হচ্ছে 22, আর কোণ হতেছে 120 ডিগ্রি। একইভাবে F3, θ3 যদি আমরা বলি, কিভাবে দেখি বের করা যায়। এফ থ্রি হচ্ছে আসলে মূলত এই পুরা কোণটা, তাই না, এই পুরা কোণটা। তো এই কোণটার মান কত, 180 ডিগ্রি প্লাস প্লাস এই কোণটা, তাই না। 180 ডিগ্রি গিয়ে আমরা এই বিন্দুতে আসবো, তার সাথে আর এই কোণটা যোগ দিলে আমরা F3 এর সাথে, F3 এক্স অক্ষের সাথে কতটুকু কোণ উৎপন্ন করছে সেটা পাবো। তো এই কোণটার মান কত, এই কোণটার মান হচ্ছে 60 ডিগ্রি, কারণ এই কোণ আর এই কোণ মিলিয়ে হচ্ছে 90 ডিগ্রি, এটা আমরা বুঝতেই পারতেছি। তাহলে এটা 30 ডিগ্রি হলো, এটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমরা লিখলাম 180 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, যার ভ্যালু কত 240 ডিগ্রি। এটার মান দেয়া আছে কত 33, আর অ্যাঙ্গেল হচ্ছে 240 ডিগ্রি। ওকে, তাহলে এই তিনটা ক্রমজোর যখন আমরা পেয়ে যাব, আমাদের কাজ সহজ। কিভাবে, বস্তু কণার উপর ও এক্স বরাবর ক্রিয়াশীল লব্ধি বলের মান কত। তাহলে ও এক্স বরাবর সবগুলো আলাদা আলাদা, অর্থাৎ F1, F2, F3 এদের সবগুলো উপাংশের যোগফল হচ্ছে লব্ধির উপাংশের সমান, এবং লব্ধির উপাংশটাই হচ্ছে কি ও এক্স বরাবর ক্রিয়াশীল লব্ধি। এটা আমরা লম্বাংশ উপপাদ্য থেকে জানি। তাহলে ও এক্স বরাবর F1 এর উপাংশ কত, F1 cos 0 ডিগ্রি, যার ভ্যালু হচ্ছে 11, F1 এর ভ্যালু 11 আর cos 0 ডিগ্রির ভ্যালু 1। ও এক্স বরাবর F2 এর উপাংশ কত, F2 এর ভ্যালু হচ্ছে 22, আর থিটা যদি 120 ডিগ্রি, তাহলে ক্যালকুলেটর বসাই দেখবে মাইনাস হাফ আসে, যার ভ্যালু হচ্ছে -11। আর ও এক্স বরাবর F3 এর উপাংশ হচ্ছে, ক্যালকুলেট করে ওই F3 এর মান হচ্ছে 33, আর cos 240 ডিগ্রি হচ্ছে, ক্যালকুলেটর চাপ দিয়ে দেখবে মাইনাস হাফ সেটাও, তো এটার ভ্যালু হচ্ছে -16.5। তো আলটিমেটলি আমরা তিনটায় যদি যোগ করি তাহলে দেখতে পাচ্ছি কি ও এক্স বরাবর ক্রিয়াশীল লব্ধি বলের মান -16.5 নিউটন। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে প্রশ্নের মধ্যে বলছি যে বল প্রয়োগের ফলে বস্তু কণাটি কোন দিকে গতিশীল হবে। তো আমরা দেখি বল প্রয়োগের ফলে বস্তু কণাটি কোন দিকে গতিশীল হবে। আমরা আহ দেখতে পাচ্ছি যে এই যে F1, F2, F3 প্রত্যেকটাই এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে একটা, F1টা 0 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, F2টা কত ডিগ্রি কোণ হচ্ছে সেটা আগের পৃষ্ঠা থেকে আমরা দেখে এসেছি, কত এটা হচ্ছে 120 ডিগ্রি। F3 হচ্ছে 240 ডিগ্রি কোণ, সেটা আমরা আগের গতেই আমরা দেখে এসেছি। ঠিক আছে, এখন আমরা ধরে নেই যে লব্ধি হচ্ছে আর, যেটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করছে, এই যে সবুজ রঙ দিয়ে রেখে দিছি। সো আমরা লম্বাংশ পদ্ধতি থেকে কি জানি,
এক্স অক্ষের দিকে উপাংশ আর কস থিটা মানে লব্ধির উপাংশ হবে সবগুলো আলাদা আলাদা ভেক্টরের উপাংশের যোগফলের সমান এক্স অক্ষের দিকে, অর্থাৎ f1 cos 0 ডিগ্রি, f2 cos 120 ডিগ্রি, f3 cos 240 ডিগ্রি। ক্যালকুলেট করে আমরা আলটিমেটলি পাই আর কস থিটা হচ্ছে কত, -16.5। একইভাবে আর সাইন থিটা অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর উপাংশ হবে কি, প্রত্যেকটা ভেক্টরের ওয়াই অক্ষ বরাবর উপাংশ, অর্থাৎ আর সাইন থিটা সমান f1 sin 0 ডিগ্রি প্লাস f2 sin 120 ডিগ্রি প্লাস f3 sin 240 ডিগ্রি। ক্যালকুলেশন করে আমরা পাই আর সাইন থিটা হচ্ছে -9.58। দেখো খেয়াল করে যে আর কস থিটা এবং আর সাইন থিটা দুটোই কি নেগেটিভ ভ্যালু। ঠিক আছে। আচ্ছা, এখন এই সমীকরণ 1 এবং সমীকরণ 2 দুটো স্কোয়ার করে যোগ করলে আমরা কি পাই, আর স্কোয়ার সমান এই -16.5 স্কোয়ার প্লাস 9.5 স্কোয়ার, এটা -9.5 স্কোয়ার, আলটিমেটলি স্কোয়ার করলে ওই মাইনাসটা চলে যাবে। সো আসবে আলটিমেটলি 364। সো ফাইনালি আর এর ভ্যালু আসছে কত, 19 নিউটন। 19 নিউটন, হ্যাঁ। আর যদি 2 কে 1 দিয়ে ভাগ দেই, তাহলে আমরা ট্যান থিটা সমান, দেখো মাইনাস মাইনাস কাটাকাটি কি প্লাস হয়ে যাবে একটা ভ্যালু। তো এটা যখন আমরা থিটা করবো ট্যান ইনভার্স করে এই ভ্যালুটা ক্যালকুলেট করবো তখন আসবে 30.14 ডিগ্রি। কিন্তু আর cos থিটাও নেগেটিভ আর সাইন থিটাও নেগেটিভ, তার মানে এটা ডেফিনেটলি থার্ড কোয়াড্রেন্টে। সেক্ষেত্রে আমরা এই 180 ডিগ্রি যোগ করি, তাই না? যেহেতু cos থিটা সাইন থিটা দুইটা ঋণাত্মক, তখন আমাদের 180 ডিগ্রি যোগ করতে হয় ক্যালকুলেটরে যে ভ্যালু আসছে এটার সাথে। সো থিটার ভ্যালু আসছে 210.1 ডিগ্রি। অ্যান্সারটা কিভাবে লিখবো, যে লব্ধি বলটি এক্স অক্ষের সাথে 210.1 ডিগ্রি করে 19 নিউটন বল, অর্থাৎ এই বলের প্রভাবেই বস্তুটি গতিশীল হবে। 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কে কি বলছে দেখো, বলছে পি একটা বিন্দু দেয়া আছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় 2 - 1 3 আর কিউ হচ্ছে -2 2 1। বলছে পি কিউ ভেক্টরের সমান্তরাল একটি একক ভেক্টর নির্ণয় করো। আর এটা বলছে ও পি কিউ একটি সমকোণী ত্রিভুজ কিনা যাচাই করো। গতে হচ্ছে সমান্তরাল একক ভেক্টর, ঘতে বলছে ত্রিভুজ ও পি কিউ একটি সমকোণী ত্রিভুজ কিনা যাচাই করো। So, আমরা দেখি, গতে বলছে পি কিউ ভেক্টরের সমান্তরাল একটি একক ভেক্টর নির্ণয় করো। তো আমরা এই ডায়াগ্রাম থেকে দেখতে পাচ্ছি কি, ত্রিভুজ ও পি কিউ তে ত্রিভুজ সূত্র অনুযায়ী পি কিউ অর্থাৎ পি থেকে কিউ, কেন, কারণ এটা দেয়া আছে পি কিউ ভেক্টর। সো আমরা পি কিউটাই পি থেকে কিউ দিকে আঁকছি, যেহেতু পি কিউ ভেক্টর সমান্তরাল ভেক্টর চাইছে। তাহলে পি কিউ ভেক্টর সমান কি বলতে পারি আমরা, ও কিউ মাইনাস ওপি। কেন, কারণ এই যে ত্রিভুজ ও পি কিউ তে আসলে কি বলা যায়, আমরা ত্রিভুজ সূত্র অনুযায়ী এই ভেক্টর, সরি, অর্থাৎ এই ভেক্টরটা আর এই ভেক্টরটা দুইটার যোগফল আসলে এই ভেক্টরটা, ত্রিভুজ সূত্র থেকে আমরা জানি একই ক্রমে দুইটার যোগফল, দ্বিতীয়টা বিপরীত ক্রমে। তাহলে সেখান থেকে একটু ক্যালকুলেশন করলে এটা চলে আসে। আলটিমেটলি আসবে ওপি প্লাস পি কিউ সমান ও কিউ। তো সেখান থেকে আমরা এটা পাই। সো আমরা ও কিউ মানে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর, সেটা আমরা জানি কিভাবে লিখতে হয়। ও পি হইতেছে পি বিন্দুর অবস্থান ভেক্টর, সেটাও আমরা জানি। তো ক্যালকুলেশন করার পরে আলটিমেটলি এটা আসে। এখন পি কিউ সমান্তরাল একক ভেক্টর আসলে পি কিউ ভেক্টরের দিকে একটা একক ভেক্টর, এটা তোমাদেরকে ক্লাসে বলছিলাম। পি কিউ সমান্তরাল একটা একক ভেক্টর আসলে কি, পি কিউ ভেক্টরের দিকে একটা একক ভেক্টর। তাহলে পি কিউ ভেক্টরের দিকে একক ভেক্টরটা আমরা বের করে ফেলতে পারতেছি কিভাবে, পি কিউ কে পি কিউর মান দিয়ে ভাগ করছি। তো পি কিউ ভেক্টরটা লিখে তার মানটা হচ্ছে এটা, ভাগ করার পর দেখছি মান হচ্ছে 1/√29। সো আলটিমেটলি এরকম আসছে। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তো আমরা গ পারলাম। ঘতে যাই। ঘ বলছে ত্রিভুজ ও পি কিউ একটি সমকোণী ত্রিভুজ কিনা যাচাই করো। এখন ত্রিভুজ ও পি কিউ তিনটা বাহুরই মান যদি জানি, তারপর পিথাগোরাসের সূত্র যদি তারা কি বলে মেনে চলে, তাহলে আমরা বলতে পারবো তারা সমকোণী ত্রিভুজ, তাই তো? তো সমকোণী ত্রিভুজ হলে পিথাগোরাসের উপপাদ্য মেনে চলবে। সো এই লজিক থেকে আমরা ওই ওপি কিউর প্রত্যেকটা বাহুর মান আমাদের দরকার। সো প্রত্যেকটা ভেক্টর যদি জানি আমরা, ভেক্টরের মান তো আমরা সহজেই বের করতে পারতেছি। ফর এক্সাম্পল ও কিউ অলরেডি আমরা জানি এটা, তো তার মান হচ্ছে এটা। ওপি ভেক্টরটাও আমরা অলরেডি বুঝতেই পারতেছি পি বিন্দুর অবস্থান ভেক্টর, সেখান থেকে ওপি এর মান আমরা বুঝতে পারতেছি কিরকম হবে। একইভাবে পি কিউ আমরা গ থেকে একটু আগে দেখে আসছি, তার মান হচ্ছে √29 পি কিউ এর মান। তো আমরা দেখতে পাচ্ছি আসলে ত্রিভুজ ও পি কিউ তে কি, ছোট দুইটা নাও, ছোট কে কে, অবভিয়াসলি বুঝতেই পারতেছো এখানে √14 আর 3 হইতেছে ছোট। এই দুইটার স্কোয়ার করলে কি পাচ্ছি আমরা, 9 আর 14, কিন্তু যোগফল দেখতেছি আমরা 23। তাহলে অতিভুজের সমান হচ্ছে না, মানে অতিভুজ তো নাই আসলে, 3 নাম্বার বাহুর সমান হচ্ছে না। তার মানে আমরা বলতে পারতেছি কি,
নাম্বার বাহু যেহেতু সমান না, দুইটার যোগফল, ছোট দুইটার যোগফল বড়টার সমান নয়, তাহলে আমরা ডিসিশন নিতে পারি ওপি কিউ সমকোণী নয়। এটা যাচাই করুন। ঠিক আছে। ওকে, সহজ অঙ্ক। ওটা দেখি। প্রবলেম নাম্বার 5। এখানে কি বলছে প্রশ্নে? তিনটা ভেক্টর দেওয়া আছে, এ, বি, সি। এ বরাবর বি এর অভিক্ষেপ জানতে চাইছে, আর উদ্দীপক ভেক্টর তিনটে একই সমতলে থাকবে কিনা সেটা জানতে চাইছি। তো এটা যারা ক্লাস করছো তারা নিশ্চিত জানো। এ বরাবর বি এর অভিক্ষেপ আমরা কিভাবে বের করবো? এটা তোমাকে ক্লাসে হয়তো বা দেখাইনি আমি, কিন্তু ঘ দেখাইছিলাম। যাই হোক, তো ফার্স্ট আমরা গটা দেখি। এ বরাবর বি এর অভিক্ষেপ দেখো কিভাবে বের করি। যেহেতু এ বি সি তিনটে দিয়ে আছে, এ বরাবর বি এর অভিক্ষেপ আসলে বি কস থিটা। কেন? তো আমরা যদি একটু ডায়াগ্রাম আঁকলে বুঝতে পারবা। সাপোজ এটা হচ্ছে আমার এ ভেক্টর, এটা হচ্ছে আমার বি ভেক্টর, কোন একটা বিন্দু ক্রিয়াশীল আছে। এ বরাবর অর্থাৎ এই দিক বরাবর বি এর অভিক্ষেপ মানে বি এর ইম্প্যাক্ট কতখানি আছে সেটা করবো। বি এর যে মাথা যেটা আছে শীর্ষ, তার থেকে আমরা এর ক্রিয়া রেখার উপর একটা লম্ব টানি। এখন এ আর বি এর মধ্যবর্তী কোণ আমরা থিটা ধরে যদি নেই, এ আর বি এর মধ্যবর্তী কোণ যদি থিটা ধরে নেই, তাহলে আমরা দেখতে পাচ্ছি বি এর, অর্থাৎ বি এর এ বরাবর উপাংশ অর্থাৎ এর উপর যদি লম্ব টানি, তাহলে এটুকু পরিমাণ আমরা লেংথ পাই। এটাই আসলে কি এ বরাবর বি এর অভিক্ষেপ। তো সেটা দেখো, এই যে একটা সমকোণী ত্রিভুজ দেখা যাচ্ছে, এই সমকোণী ত্রিভুজের এটা হইতেছে আসলে কি ভূমি। তাহলে এখন ভূমি মানে কি? ভূমি মানে অতিভুজ ইন্টু কস থিটা, বা ভূমি বা অতিভুজ ইকুয়ালস টু কস থিটা, একইভাবে বলা যায়। অতিভুজ ইন্টু কস থিটা। তো সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি অতিভুজটার মান হচ্ছে বি, তাহলে ভূমিটাই হচ্ছিল অভিক্ষেপের মান। তাহলে অভিক্ষেপ হচ্ছে কত? বি কস থিটা। বাই দ্য ওয়ে, এটা কার অভিক্ষেপ? বি এর অভিক্ষেপ এ এর উপরে। এর অভিক্ষেপ বি এর উপরে হলে আবার ভাইস ভার্সা হইতো আর কি, উল্টা হয়ে যেত। তাহলে এর উপর বি এর অভিক্ষেপ হচ্ছে বি কস থিটা। এখন আমরা অলরেডি কি জানি? এই যে এখানে লিখছি বি কস থিটা। এখন আমরা অলরেডি জানি এ ডট বি আসলে কি এ বি কস থিটা, এটা আমরা জানি, তাই তো? তাহলে বি কস থিটা হবে আসলে কি, এটা যদি এখানে নিয়ে আসি, তাহলে এ ডট বি কে আমি যদি এর মান, এ মানে তো এর মান, এটা মানে তো এর মান, তো সেটা দিয়ে যদি আমরা ভাগ করে দিই, আমরা কি পাচ্ছি? বি কস থিটাটা পেয়ে যাচ্ছি। তার মানে আসলে কি পাচ্ছি? এ বরাবর বি এর অভিক্ষেপ মানে যার উপরে অভিক্ষেপ তার মান দিয়ে ভাগ করবো আমরা ডট গুণনটাকে। দ্যাটস ইট। ডট গুণনকে তার মান দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি। তাহলে ফার্স্টে ডট গুণনটা বের করি আমরা। এ ডট বি কত? আমরা ডট গুণনের সূত্র কি জানি? আই এর সাথে আই এর কম্পোনেন্ট যেটা সেটা গুণ হলো 2 × -1, 3-এর সাথে 2 গুণ হলো 3 × 2, 5-এর সাথে 7 গুণ হলো 5 × 7। তো যোগ করার পর আলটিমেটলি আসলো কত? 29। আর এর মান অলরেডি আমরা বুঝতেছি কত? 38। তো √38। তাহলে এই 39কে আমরা √38 দিয়ে ভাগ করে পাচ্ছি 6.33। এই হচ্ছে আমাদের কি এ বরাবর বি এর অভিক্ষেপ। তাহলে ভেক্টর চিহ্নটা একই সমতলে থাকবে কিনা, এটার জন্য শর্ত হচ্ছে কি ট্রিপল প্রোডাক্ট অফ এই তিনটা ভেক্টর যেটা, এটা শূন্য হইতে হবে। এবং ট্রিপল প্রোডাক্ট আসলে কি? ট্রিপল প্রোডাক্ট মানে হচ্ছে যে কোনো একটা ডট হবে বাকি দুইটার ক্রসের সাথে। এখন ফার্স্টে আমরা যেটা করব, যে বি আর সি যে দুটো ভেক্টর, বি এবং সি ভেক্টর দুটোকে আমরা ক্রস প্রোডাক্ট, ক্রস গুণন করে, এটা আমরা জানি এইভাবে নির্ণয়ের মাধ্যমে নির্ণয় দিয়ে করতে হয় ক্রস প্রোডাক্ট। তার ভেক্টরটা কত আসে ক্রস প্রোডাক্টে সেটা দেখলাম। সো এটা আসছে -51i + 6j - 9k। এখন এই যে ভেক্টর যেটা আসছে বি বি ক্রস সি, এটার সাথে আমরা এ ডট করলাম। এর ডট গুণন করলে আমরা এরকম কম্পোনেন্ট বাই কম্পোনেন্ট আমরা যদি গুণ করি, ডট গুণনের মূল ক্ষেত্রটা আমরা জানি, আই এর সাথে আই কম্পোনেন্টটা গুণ হয়, অর্থাৎ 2 আর -51 গুণ হবে, 3 এবং 6 গুণ হবে, 5 এবং -9 গুণ হবে, পরে এই গুণফলগুলার সবগুলোকে যোগ করে দিব। হ্যাঁ, এটাই হচ্ছে ডট গুণনের আইডিয়া। ফলে আলটিমেটলি পাই -129, যেটা আসলে শূন্য না। তো শূন্য যদি না হয়, ট্রিপল প্রোডাক্ট যদি শূন্য না হয়, তাহলে আমরা কি জানি ভেক্টরত্রয় একই সমতলে অবস্থিত নয়। তাহলে এই ডিসিশনটা আমরা দিয়ে দিতে পারি। আচ্ছা, তো এই প্রবলেমটা গেল। প্রবলেম নাম্বার 6। একটি কণার উপর বল প্রয়োগ করায় কণাটি এত বিন্দু থেকে এত বিন্দুতে স্থানান্তরিত হলো। প্রতিবিম্বের কণাটি সরণ নির্ণয় করা বলছে কোশ্চেন, সেটা আমরা দেখি।
সো সরণ ভেক্টর কেমনে বের করি আমরা জানি যে আদি বিন্দুর অবস্থান ভেক্টর যেটা পাইলাম ওপি, আদি বিন্দু যদি পি বিন্দু দেয়া আছে তার আদি বিন্দু হইতেছে আদি বিন্দু পি, তার অবস্থান ভেক্টর হইতেছে -6i + 7j মাইনাস কে, বিন্দুর স্থানাঙ্ক গুলোর সাথে i j k ভেক্টরের গুণফল এটা আমরা জানি। শেষ বিন্দু কিউ এর অবস্থান ভেক্টর সিমিলারলি আমরা বের করতেছি -3i - 8j + 4k। এখন কণার সরণ হবে কি? কণার সরণ হবে শেষ বিন্দুর অবস্থান ভেক্টর, অর্থাৎ ও কিউ ভেক্টর থেকে আমরা ওপি ভেক্টরটা বাদ দিই। এর কারণ হচ্ছে এই যে ত্রিভুজ যেটা দেখতেছি ওপি কিউ, এটার মধ্যে থেকে আমরা ভেক্টর ত্রিভুজ সূত্র অনুযায়ী লিখতে পারি এক ক্রমিক কোণ দুইটা আছে, ওপি আছে আর পি কিউ আছে। তাহলে ওপি ভেক্টর প্লাস পি কিউ ভেক্টরকে আমরা লিখতে পারি ও কিউ ভেক্টর, ভেক্টর ত্রিভুজ সূত্র অনুযায়ী। তাহলে আমাদের দরকার ছিল পি কিউ ভেক্টর, সেটা হচ্ছে আসলে ও কিউ ভেক্টর মাইনাস ওপি ভেক্টর। সেটাই এখানে আমি কণার সরণ হিসেবে বলতেছি। কেন? কারণ কণাটা পি বিন্দু থেকে কিউ বিন্দুতে চলে আসছে। তো পি কিউ ভেক্টরটা তাহলে ও কিউ ভেক্টর থেকে ওপি ভেক্টর বাদ দিয়ে আমরা কম্পোনেন্ট থেকে কম্পোনেন্ট বাদ দিচ্ছি, অর্থাৎ আই এর -3 আছে, ওই -3 থেকে -6 বাদ দিয়ে -3 + 6 হলো, যে এর সাথে -8 থেকে +7 বাদ দিয়ে -8 - 7 হলো, কি এর সাথে 4 এর থেকে -1 বাদ যাবে, তাহলে 4 -1 4 + 1 হলো। তো আলটিমেটলি পাই 3i - 15j -5k, সরি এটা +5k হবে, এটা +5k হবে। হুম, ঠিক আছে। সো এই হচ্ছে কণাটা সরণ। পরে বলছে এখানে উল্লেখিত বলটি কেন্দ্রমুখী ছিল কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। কারণ কেন্দ্রমুখী বল হওয়ার জন্য কি শর্ত আমরা একটু দেখি। সাপোজ কোন একটা বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কোন একটা বস্তু আছে, সেটা কেন্দ্রমুখী যে বলটা অনুভব করে বা কেন্দ্রমুখী যে বল দিয়ে তাকে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান রাখা হয় সেটাকে আমরা বলি কেন্দ্রমুখী বল। ঠিক আছে। এই এই কণাটার সরণ কোন দিকে হচ্ছে? স্পর্শ বরাবর, তাই না? সরণের ভেক্টর যে কোনো বিন্দুতে আমরা যদি ভেক্টর রাখি সেটা হবে এই বরাবর, এই বরাবর সরণ। আর এটা হচ্ছে তার কেন্দ্রমুখী বল। তাহলে দেখতেছি আমরা একটার সাথে আরেকটার মধ্যবর্তী কোণ হচ্ছে কি 90 ডিগ্রি। তার মানে এটাকে যদি আমরা সরণ ভেক্টর বলি, আর এটা যদি আমার কেন্দ্রমুখী বল হয়, তাহলে তাদের মধ্যবর্তী কোণ অলওয়েজ কি 90 ডিগ্রি হয়। সো এই আইডিয়া থেকে আমরা এই যে এখানে কথাটা লিখছি দেখো, কেন্দ্রমুখী বল সরণের দিকের সাথে সবসময় লম্বভাবে ক্রিয়া করে। তাহলে আমরা তো সরণ ভেক্টর অলরেডি আগের অঙ্ক থেকে আগের গ থেকে আমরা বের করে রাখছি এটা, আর বল ভেক্টরটা দেয়া আছে এটা। সো এই দুটার মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমরা কি জানি ডট গুণন শূন্য হবে। কার ডট গুণন? বল ভেক্টর আর সরণ ভেক্টর দুটা ডট গুণন শূন্য হবে। আর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে ডট গুণন শূন্য হয়, এটা আমরা জানি। তো আমরা ডট গুণনটা জাস্ট বের করে নিলাম, এফ ডট পি কিউ করে দেখলাম কত আসে। এফ ডট পি কিউ করো, কম্পোনেন্ট বাই কম্পোনেন্ট গুণ করো, দেখো গুণ করার পরে যোগ করলাম, যোগ করে আলটিমেটলি দেখতেছি এটা ভ্যালু শূন্য আসছে। শূন্য আসার সাথে সাথে আমরা ডিসাইড করতে পারবো কি যে এফ এবং পি কিউর মধ্যবর্তী কোণ আসলেই 90 ডিগ্রি। তার মানে আমরা যেহেতু বলতেছি এফ ডট পি কিউ সমান 0 ডিগ্রি, শূন্য, তার মানে এফ এবং পি কিউর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, সুতরাং এফ বলটি কেন্দ্রমুখী। ঠিক আছে। সুতরাং এফ বলটি কেন্দ্রমুখী, এটা হচ্ছে আমাদের ডিসিশন। প্রবলেম নাম্বার 8। এখানে কি বলছে দেখো, এ বি সি ভেক্টরটা মিলে একটা ত্রিমাত্রিক ক্ষেত্র গঠন করে। ভালো। বি বরাবর এর অভিক্ষেপ নির্ণয় করো, যেটা অলরেডি আমরা দেখছি কিভাবে একটার উপর আরেকটা অভিক্ষেপ বের করতে হয়। আর এই বিসি একই সমতলে অবস্থিত হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এটা আমরা আগে দেখে ফেলছি একটু আগে। তো তারপর করি, বি বরাবর এর অভিক্ষেপ কিভাবে? এই যে বি বরাবর ধরলাম এই ও কিউ ভেক্টরটাকে আমি বললাম বি, তাহলে এই বি বরাবর এর অভিক্ষেপ আসলে কি, এ থেকে বি এর উপর লম্ব টানছি, এই লম্ব অভিক্ষেপ যেটা সেটা আসলে ও এন, তাই না? এই যে বি বরাবর এর অভিক্ষেপ হচ্ছে ও এন। ওকে। এই ও এনটাকে আমরা কি লিখতে পারি? অতিভুজ ইন্টু কস থিটা, কারণ ও এন মানে হচ্ছে ভূমি, এটা ভূমি, এটা অতিভুজ, তার মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। So আমরা এখান থেকে বলতে পারি ও এম মানে কি, সরি এটা ও পি হবে, আসলে ও এম লিখে ফেলছি ভুলে, এক মিনিট দাঁড়াও আমি ঠিক করে দিই।
ধরো এটা হবে আসলে কি, ও এম। আচ্ছা আমি এক কাজ করি, এটাকে ওপি বলি, কোনো অসুবিধা নেই। তাহলে অভিক্ষেপকে আমি বলে দিই এখানে কি, অভিক্ষেপটাকে আমরা বললাম, অভিক্ষেপ ঠিক আছে পিএন, এই সরি ওএন, আর পিএন লম্ব টানছি। ওকে, আর এটা হচ্ছে ওএম না বলে আমরা বলবো ওপি। তাহলে ওপি কস থিটা, পি বরাবর এই অভিক্ষেপ হচ্ছে ওই যে ওপি, ওপি হচ্ছে অতিভুজ ইন্টু কস থিটা, অতিভুজ ইন্টু কস থিটা মানে ওপি এর মান হচ্ছে এ, এই হচ্ছে এ কস থিটা। সো আলটিমেটলি আমরা একটু আগে দেখছি কিভাবে এ ডট বি ডিভাইড বাই বি হয়। দেখো এখানে কার উপর অভিক্ষেপ, মানে বি এর উপর অভিক্ষেপ, বি বরাবর বলছে না, বি এর উপর অভিক্ষেপ, তার মানে আমরা কি বলতেছি, বি এর মানটা দিয়ে ভাগ করছি, দ্যাটস ইট। বি এর মানটা দিয়ে আমরা এখানে ভাগ করছি। সেখানে ডট গুণন করলাম এ ডট বি ডিভাইড বাই বি এর মান, এগুলো তোমরা অলরেডি জানো। তো সেখান থেকে আমরা ডট গুণন হচ্ছে কম্পোনেন্ট বাই কম্পোনেন্ট গুণ করে এটা পাচ্ছি 3 যোগ 4 যোগ 3 ডিভাইড বাই √14, এটা হচ্ছে বি এর মান, 10/√14, এটাই হচ্ছে আনসার। ওকে, পরেরটাতে যাই। এবিসি একই সমতলে অবস্থিত হবে কিনা, তাদের ট্রিপল প্রোডাক্ট বা বক্স প্রোডাক্ট জিরো হবে, এটা অলরেডি জানি। তো একইভাবে বি ক্রস সি করলাম, এগুলো তোমরা জানো। তো এখান থেকে দেখতে পাচ্ছ -2a+j হইলো, এ ডট বি ক্রস সি এর ভ্যালু কত পাইছি আমরা, কম্পোনেন্ট বাই কম্পোনেন্ট গুণ করছি। দেখো এই সি, বি ক্রস সি এর মধ্যে কোনো কে কম্পোনেন্ট নাই, তার মানে এখানে কম্পোনেন্ট বাই কম্পোনেন্ট গুণ করার সময় কে এর কম্পোনেন্ট অর্থাৎ 1, এটার সাথে 0 গুণ হয়েছে, তো এটা তোমরা জানো। তো আলটিমেটলি ডট গুণন পাইছি আমরা -4, তো এ ডট বি ক্রস সি পাইছি -4 হুইচ ইজ নট ইকুয়ালস টু 0, যেটা শূন্য নয়। তার মানে আমরা বলতে পারি এবিসি ভেক্টর ত্রয় একই সমতলে অবস্থিত নয়। গেল। প্রবলেম নাম্বার 10, কি বলছো দেখো, উদ্দীপকের ও এ ভেক্টরটি ওয়াই অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করবে, উদ্দীপকের ও এ এবং ওবি পরস্পর লম্ব কিনা গাণিতিকভাবে যাচাই করবো। তো ফার্স্ট কাজ কি, ও এ ভেক্টরটি ওয়াই অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করবে। তো এটা আমরা ক্লাসে করছিলাম মনে আছে, ও এ ভেক্টরটা আগে বের করলাম। আমরা বুঝতে পারতেছি ও হচ্ছে মূলবিন্দুগামী, মূলবিন্দু থেকে এ ভেক্টরের অবস্থান ভেক্টর, তো সেটা i+2j হলো। আর ওয়াই অক্ষ যেটা, ওয়াই অক্ষ মানে হচ্ছে জে ক্যাপ, এর মধ্যবর্তী কোণ কি, কজ ইনভার্স, মনে আছে তো, ডট গুণন ডিভাইড বাই ভেক্টর দ্বয়ের মান। তাহলে ও এ ভেক্টরকে আমরা জে ক্যাপ দিয়ে ডট করলাম, ডিভাইড করছি ও এ ভেক্টরের মান এবং জে ক্যাপের মান। ও এ ভেক্টরের মান কত, √, কম্পোনেন্ট গুলোর স্কোয়ারের যোগফল, আর জে ক্যাপের মান হচ্ছে 1, এটা আমরা জানি যেহেতু একক ভেক্টর। আর ডট গুণন করলে দেখো, যেহেতু আই এর সাথে কম্পোনেন্ট আছে 1, আর এখানে কোনো ডট গুণনের ডান পাশে যেটা, সেটার সাথে কোনো আই কম্পোনেন্ট নাই, তার মানে ওটা লাগবে না। যে কম্পোনেন্টের সাথে 2, 2 × 1, তারপরে 2 থাকবে উপরে, নিচে থাকবে √5। কজ ইনভার্স করলে আমরা এটা পাই। তাহলে আমরা পাইছি কি, ও এ ভেক্টরটা ওয়াই অক্ষের সাথে 26.565 ডিগ্রি কোণ উৎপন্ন করে। গেল, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করার সূত্র ইউজ করছি। উদ্দীপকের ও এবং অবি পরস্পর লম্ব কিনা গাণিতিকভাবে যাচাই করো। ও এবং অবি পরস্পর লম্ব কিনা, ও ভেক্টরের মান হচ্ছে 1+2j, অবি ভেক্টর হচ্ছে 2i - j, এটা আমরা জানি অবস্থান ভেক্টরের সূত্র, আইডিয়া থেকে। এখন ও এ এবং অবি পরস্পর লম্ব হলে কি হবে, তাদের ডট গুণন শূন্য হবে, এটাও আমরা ক্লাসে দেখছি কেন শূন্য হয়, মধ্যবর্তী কোণের কজ অনুপাতটা 0 হয়, কজ 90 0। তো এই কারণেই ও এ ডট ওবিটা দেখি আমরা ক্যালকুলেট করে, দেখতেছি কি শূন্য আসছে। শূন্য আসার পরপরই আমরা ডিসাইড করতে পারবো কি এর মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। সো এটা তুমি সরাসরি লিখতে পারো, তারপর আমি একটু ভেঙে দেখাইছি। দেখো ও এ ডট ওবি যদি 0 হয়, আমরা কি জানি ও এ ডট ওবি মানে ও ইন্টু ওবি ইন্টু কস থিটা সমান 0, তাহলে আলটিমেটলি কস থিটা 0 হুইচ ইজ থিটা সমান 90 ডিগ্রি। তাহলে বলা যায় ও এবং ওবি পরস্পর লম্ব। ঠিক আছে, গেল এটা। প্রবলেম নাম্বার 14-তে আসি আমরা। 14 কি বলছে দেখি, ও থেকে পি, কিউ, আর তিনটা বিন্দুতে তিনটা কি আছে, তিনটা ভেক্টর আছে, ওপি, ও কিউ, ও আর।
বলছে উদ্দীপকের ভেক্টর ভেক্টর তিনটিকে সন্নিহিত বাহু হিসেবে অঙ্কিত সামান্তরিকের আয়তন, এটা ক্লাসের মধ্যে করাইছি। সামান্তরিকের আয়তন বলতে আসলে কি, কি সামান্তরিক আকৃতির ঘনবস্তু যেটা, ত্রিমাত্রিক ঘনবস্তু যেটা, তার আয়তন আর কি। প্যারালেলো পাইপ বলে ওইটাকে। তার আয়তনটা বের করতে বলছি। বলছে সেটা আসলে ট্রিপল প্রোডাক্টের মানে আমরা জানি অলরেডি। আর ঘ বলছে ভেক্টর তিনটির লব্ধি ভেক্টরের তল ও দিক নির্ণয় করা সম্ভব কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো আমরা দেখি প্রথমে গ, উদ্দীপকের ভেক্টর তিনটিকে সন্নিহিত বাহু হিসেবে অঙ্কিত সামান্তরিকের আয়তন। সো আগে তিনটা ভেক্টরকে আমরা ডিক্লেয়ার করলাম, ধরলাম ওপি ভেক্টরকে এ বললাম, সেটা হচ্ছে 2i+j+3k, আমরা জানি 2i+j+3k। একইভাবে ও কিউ ভেক্টর অর্থাৎ সেটাকে বি বললাম, -3i+2j+k। একইভাবে ও আর ভেক্টরকে সি ভেক্টর বললাম, সেটাকে বললাম 2i+3j-4k। ঠিক আছে। এখন তিনটাকে সন্নিহিত ভাবে ধরে অঙ্কিত সমান্তরিকের আয়তন আসলে কিছুই না, ভেক্টর তিনটা ট্রিপল প্রোডাক্টের পরম মান, ট্রিপল প্রোডাক্টে যে মান আসবে তার হচ্ছে পরম মানটা নিবো আর কি। কারণ আয়তন তো আসলে ঋণাত্মক হতে পারে না। তো ট্রিপল প্রোডাক্টে যে ভ্যালুটা আসবে তার পরম মানটা নেই আর কি আমরা। সো আমরা ট্রিপল প্রোডাক্ট আমরা অলরেডি জানি কি, ট্রিপল বা বক্স প্রোডাক্টকে বলি এ একটাকে ডট করবো বাকি দুটো ক্রসের সাথে, তাহলে এ ডট বি ক্রস সি। তখন এ ডট বি ক্রস সির জন্য আগে বি ক্রস সি এর মানটা আমরা এইভাবে বের করলাম, এটা তোমরা জানো, আমি সরাসরি লিখছি, তোমরা হাতে একবার করবা এবারে ঠিক আছে কিনা। এরকম একটা ভ্যালু আসছে 5i-10j-13k। কারণ ট্রিপল প্রোডাক্ট আমরা জানি এ ডট বি ক্রস সি, তো এর জায়গায় এটা লিখলাম ডট, এই বি ক্রস সি জায়গায় বি ক্রস সি ভ্যালুটা লিখলাম, বি ক্রস সিটা লিখলাম ভেক্টরটা। তারপরে আমরা কম্পোনেন্ট বাই কম্পোনেন্ট গুণ করছি, ডট গুণনের বেসিক সূত্র দেখলাম, আলটিমেটলি হচ্ছে -39। তার মানে তার মান হচ্ছে কি, পরম মান হচ্ছে 39 ঘন একক। এটা কেয়ারফুল, ঘন শব্দটা উল্লেখ করবা, কারণ এটা কি ঘন একক যেহেতু আয়তন বলছে। সো এই ছিল মোটামুটি প্রবলেম। আর আচ্ছা আরেকটা আছে বাকি, তো দেখি আমরা ঘতে কি বলছে, ভেক্টর তিনটে লব্ধি ভেক্টরের তল ও দিক নির্ণয় করা সম্ভব কি না। আচ্ছা, তো আমরা ফার্স্টে ওপি ও কিউ আর কে অলরেডি এবিসি ডিক্লেয়ার করে, এগুলো তো অলরেডি আমরা আগেরটা থেকে দেখছি। সো লব্ধি আমরা কি শিখছিলাম, আই জেগে থাকলে আমরা ওই লম্বাংশ উপপাদ্যর মতো ওইটা করবো। অ্যাকচুয়ালি এটাও লম্বাংশ উপপাদ্যরই এটা ফর্ম। এক্স অক্ষ বরাবর উপাংশগুলো যোগ করলাম, ওয়াই অক্ষ বরাবর উপাংশগুলো, জেড অক্ষ বরাবর উপাংশগুলো যোগ করে এটা পাই আর কি আলটিমেটলি। সো যাই হোক, আই জেগে থাকলে আমরা জাস্ট আই এর কম্পোনেন্ট গুলো, যত এক্স অক্ষের দিকের উপাংশগুলো যোগ করলাম, যে এর কম্পোনেন্ট গুলো যোগ করে যত ওয়াই অক্ষের দিকের উপাংশগুলো যোগ করছি, কে কম্পোনেন্ট গুলো যোগ করছি অর্থাৎ কে এর দিকের উপাংশগুলো যোগ করছি। সো আলটিমেটলি যোগ করার পরে একটা ভ্যালু পাই, কি পাইছি, i+6j। এটা হচ্ছে আমার কি লব্ধি ভেক্টর। এখন লব্ধি ভেক্টরে কোনো কে এর উপস্থিতি আছে, কোনো কে এর উপস্থিতি নাই। এই যে দেখো শুধু আই এবং জে ক্যাপ আছে কিন্তু কে ক্যাপের উপস্থিতি নাই, সুতরাং এটি এক্স ওয়াই তলে অবস্থিত। কারণ কে ক্যাপের যদি উপস্থিতি না থাকে তাহলে সেটা জেড অক্ষ বরাবর কোনো দিকেই উঠতে পারবে না, কোনোভাবে উঠতে পারবে না ভেক্টরটা। তাহলে এটা অবশ্যই এক্স ওয়াই তলে অবস্থান করতে হবে, দ্বিমাত্রিক তলে, যেহেতু দুইটা কম্পোনেন্ট। তাহলে আমাদের দরকার হতেছে ভেক্টরের তলটা, লব্ধি ভেক্টরের তলটা নির্ণয় করা সম্ভব কিনা। অবশ্যই সম্ভব, এক্স ওয়াই তলে আমরা ডিসিশন মেক করছি। তো বলছে দিক নির্ণয় করা সম্ভব কিনা, অবশ্যই দিক নির্ণয় করা সম্ভব। দিক নির্ণয় যে কোনো ভেক্টরই করতে পারি আমরা, কি দিক কোসাইন ইউজ করে। তো আমরা এক্স অক্ষের সাথে দিক কোসাইন নিলাম। তাহলে দিক কোসাইনের সূত্র আমরা কি জানি, cos থিটা x সমান এক্স কম্পোনেন্ট, অর্থাৎ এই লব্ধি ভেক্টরের এক্স কম্পোনেন্ট কত, ওয়ান, ওয়ান রাখলাম উপরে, ডিভাইড বাই লব্ধি ভেক্টরের মানটা কত, √1² + 6²। এটা দিক কোসাইনের সূত্র। তো সেখান থেকে আমরা কি পাই, থিটা এক্স সমান 80.54 ডিগ্রি। তাহলে বলতে পারি আমরা, সুতরাং লব্ধি ভেক্টরটি এক্স ওয়াই তলে এক্স অক্ষের সাথে 80.54 ডিগ্রি কোণে ক্রিয়ারত। সো এই হচ্ছে আমাদের অঙ্ক করার টেকনিক। ঠিক আছে। আচ্ছা, তো প্রবলেম 22টা আমি ক্লাসে দেখাবো, তোমরা করে নিয়ে আসবে, আমি ক্লাস দেখাবো।